আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলীর খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জিআই পণ্য। আমরা জানি খুবই লেটেস্ট আপডেট এসেছে, আমাদের জিআই পণ্যের অনেকগুলো এডিশন হয়েছে। তো জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন, এই পণ্য নিয়ে কেন আমাদের পড়তে হবে? তিনটি ধাপে প্রিলি, রিটেন, ভাইভা। সামনে 46তম প্রিলি আছে, 45তম রিটেন আছে, যেটা ডেট দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু তবুও পরীক্ষাতে আসতেই পারে শর্ট নোট আকারে। আর সামনে 44তম ভাইভা আছে। সো এই তিনটা ধাপেই কিন্তু জিআই পণ্য প্রশ্ন যে কোনো আকারে আসতে পারে। ভাইভাতে কেন ইম্পর্টেন্ট? ভাইভাতে হচ্ছে অঞ্চল ভিত্তিক প্রশ্ন করা হয়, অর্থাৎ আপনার দেশের ভাষা যেখানে পড়ে যায় সেই অঞ্চলে যদি জিআই পণ্য থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে যাবে, আপনার জানতে হবে, সেই বিষয়ে বিস্তর আপনাকে প্রশ্ন করা হবে। আর তাছাড়া যে কোনো চাকরির পরীক্ষাতে, নিয়োগ পরীক্ষাতে এমসিকিউ এবং রিটেনে শর্ট নোট আকারে কিন্তু জিআই পণ্য আসতে পারে। আর ওভারঅল আমাদের কালচারাল বা আমাদের দেশের একটা জাতীয় যেই একটা নলেজ, সেটা কিন্তু আমাদের থাকার জন্য এই পণ্যের যে নতুন আপডেট এসেছে, একটা আমাদের জাস্ট সাধারণ জ্ঞান থাকার জন্যও কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এই কারণেই আমার ভিডিও বানানো, যেটা আসলে সামনে 2-3 বছর মিনিমাম আপডেট থাকবে, প্রশ্ন যে কোনো এমসিকিউ প্রশ্ন কিন্তু আসবে। সো ঠিক আছে, আমরা আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই আমরা জানবো জিআই পণ্যটা আসলে কি। যদি শর্ট নোট আকারে চলেই আসে তাহলে আপনার লিখতে হবে 2 লাইন, তাই না? তাহলে আমরা জানবো যে জিআই পণ্য কি বা কাকে বলে। ডিপিডিটি, পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর। এই যে দেখেন, ডিপার্টমেন্ট অফ পেটেন্ট, পি দিয়ে পেটেন্ট, ডি দিয়ে হচ্ছে ডিজাইন, টি দিয়ে ট্রেডমার্ক। মনে রাখাটা খুবই ইজি। পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে স্বীকৃতিপ্রাপ্ত পণ্য হলো জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা ভৌগোলিক নির্দেশক পণ্য। তাহলে ছোট করে লিখলেন যে এই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে স্বীকৃতি পাওয়া পণ্যকে আমরা জিআই পণ্য বলবো। আরও একটু বিস্তর যদি আমরা লিখি, অন্য কথায় বলা যায় জিআই পণ্য হলো একটি সাইন যেটা নির্দিষ্ট একটি পণ্যের জন্য ব্যবহার করা হয়, যা কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার পণ্যের পরিচিতি বহন করে। কারণ দেখেন, নামটাই কিন্তু ভৌগোলিক নির্দেশক পণ্য, তার মানে কি, যা কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার পণ্যের পরিচিতি বহন করে। ডিপিডিটি, পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর কোনো পণ্যের জিআই স্বীকৃতি দেয়। তো এই 2টা লাইন যদি আপনি লিখে আসেন তাহলে কিন্তু মার্কস পাবেন, এবং নামগুলো তো অবশ্যই মনে রাখতে হবে। আর তাছাড়া আমরা বুঝলাম যে আসলে জিআই পণ্যটা বা ভৌগোলিক নির্দেশক পণ্যটা কি, একটা নির্দিষ্ট এলাকার পরিচিতি বহন করে সেটা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, আমাদের জাতীয় একটা যে গৌরব, সেটার একটা কিন্তু স্বীকৃতি হচ্ছে এই জিআই পণ্য। আচ্ছা, জিআই পণ্য কি? ডিপিডিটি, এই যে দেখেন, এটা হচ্ছে লোগো এই ডিপার্টমেন্টের, ডিপিডিটি, পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। ঠিক আছে, এই যে ডিপার্টমেন্ট, আমরা ডিপিডিটি বলছি বারবার, ডিপার্টমেন্ট অফ পেটেন্টস, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস। তো মনে রাখাটা খুবই ইজি। ঠিক আছে, মনে রাখার জন্য আমরা এই যে ছবি টবি অ্যাড করি, যেন আপনার ভিজুয়াল মেমোরিটা স্ট্রং হয়, যেন মনে থাকে ইজিলি। কারণ এই পড়াগুলো দেখা যায় যে কারেন্ট অ্যাফেয়ার্সে যদি পড়েন, খুবই বোরিং পড়া, খুবই মুখস্থ টাইপের একটা প্রেশার পড়ে যায় মাথায়, তো ওটা কিন্তু মনে থাকে না। ঠিক আছে, কারণ এত ঘিজিবিজি থাকে, কোনো ভিজুয়াল কোনো নেই, কোনো প্রেজেন্টেশন নেই। তো আমরা যদি এভাবে শিখি, খুব ইজিলি কিন্তু এগুলো মনে থাকবে। এই কারণেই আমরা ভিজুয়াল লার্নিংয়ে আমরা এখন সামনে ধাবিত হচ্ছি। ডিপিডিটি হলো শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। তাহলে এটা কোন মন্ত্রণালয়? শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন ও সুরক্ষা আইন পাশ হয় 2013 সালে। 2015 সালে আইনের বিধিমালা তৈরির পর জিআই পণ্যের নিবন্ধন নিতে আহ্বান জানায় পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর বা ডিপিডিটি। WIPO, যেটা WIPO, এটা কিন্তু একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন, কি নিয়ে কাজ করে? পেটেন্ট নিয়ে কাজ করে, কপিরাইট নিয়ে কাজ করে। দেখবেন আমাদের আন্তর্জাতিকে পড়তে হয় WIPO। তো সেটাই WIPO নিয়ম মেনে জিআই পণ্যের স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে ডিপিডিটি। তাহলে ডিপিডিটিও একটা
অর্গানাইজেশনকে ফলো করে সেটা হচ্ছে WIPO, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এবং সেই ওয়াইপো এর নিয়ম মাফিক মেনেই কিন্তু হচ্ছে DPDT এই স্বীকৃতি এবং সনদটা দিয়ে থাকে। আচ্ছা, এখন জিআই পণ্যের তকমাটা কেন প্রয়োজন এটা আমরা একটু জানি। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, বিশ্ব ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা এর মতে জিআই একটি দেশ, অঞ্চল ও এলাকার পণ্যের চিহ্ন বা নামকে ইঙ্গিত করে। তাহলে কি, জিআই পণ্য একটি দেশ, অঞ্চল বা এলাকা পণ্যের চিহ্ন বা নামকে ইঙ্গিত করে। সেই নির্দিষ্ট পণ্যের ভৌগোলিক গুণ, মান ও স্বতন্ত্র বৈশিষ্ট্য থাকে। এবং ইন্টারন্যাশনাল প্রপার্টি রাইটস অর্গানাইজেশন, এই যে WIPO যেটা বলছিলাম, ওয়ার্ল্ড প্রপার্টি রাইটস অর্গানাইজেশন WIPO সংজ্ঞা অনুসারে জিআই পণ্য বলতে কোনো পণ্যের নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান, নাম ও চিহ্নকে বোঝায়। তাহলে কি ওই নির্দিষ্ট এলাকার নাম, চিহ্ন, অবস্থানকে বোঝানো হবে কিসের দ্বারা? এই পণ্যটার দ্বারা। এই থেকে বোঝা যায় যে কোনো একটি দেশের পণ্য জিআই স্বীকৃতি পেলে ওই পণ্যের আলাদা কদর তৈরি হয়। দেশে বিদেশে যে পণ্যের ব্র্যান্ডিং হয়ে যায়, তাহলে দেশে বিদেশে ওই পণ্যের ব্র্যান্ডিংটা কিন্তু হয়ে যাচ্ছে এবং আলাদা একটা কদর কিন্তু তৈরি হয় এই স্বীকৃতিটা পেলে। বাণিজ্যিক সুবিধা পাওয়া সহজ হয় এবং জিআই পণ্য থেকে সমমানের অন্য পণ্যের পার্থক্য ধরা যায়। তাহলে একটা ট্রেডমার্ক মানে একটা বেঞ্চমার্ক হিসেবে এই জিআই পণ্যটা দাঁড়িয়ে যায়, যেটার মাধ্যমে আমরা অন্য পণ্য, হ্যাঁ, ওই সমমানেরই অন্য পণ্যের সাথে পার্থক্য করতে পারবো। এটা একটা সুবিধা। আরেকটা হচ্ছে বাণিজ্যিক একটা সুবিধা পাওয়া যায়, কারণ ওই দেশে বিদেশে ওই পণ্যের ব্র্যান্ডিংটা হয়ে যায় এবং কি হয়, ওই পণ্যের আলাদা একটা কদরও তৈরি হয়। কারণ একটা তকমা মানে আমরা একটা যদি ব্র্যান্ডিং হয়ে যায় তাহলে কি ওই পণ্যের কিন্তু একটা কদর হয়ে গেল। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক সুবিধা। আচ্ছা, যেহেতু পণ্যগুলোর গুণাগুণ ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে, কাজেই পণ্য ও এর উৎপত্তি স্থলের মধ্যে সুস্পষ্ট সম্পর্ক থাকে। যেহেতু দেখেন ভৌগোলিক অবস্থানের উপরে কিন্তু গুণাগুণটা নির্ভর করছে, সো পণ্য এবং এর উৎপত্তি স্থল এর সাথে খুব সুস্পষ্ট একটা সম্পর্ক কিন্তু থাকে। মানে পণ্য এবং উৎপত্তি স্থলটা কিন্তু খুব ভালো নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। তাই বলা যায় যে একটি দেশের জিআই পণ্য কতটা গুরুত্বপূর্ণ। জিআই পাওয়া, কোনো পণ্যের জিআই স্বীকৃতির অন্তত দুটো তাৎপর্য আছে। তার তাৎপর্য হচ্ছে দুটো তাৎপর্য। ডিপিডিটির ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, প্রথম গুরুত্ব হচ্ছে এর মাধ্যমে কোনো পণ্য কোনো নির্দিষ্ট এলাকার বলে চিহ্নিত হয়, এর বৈশ্বিক স্বীকৃতি মেলে। তো এর আগে আমরা পড়লাম যে বৈশ্বিক একটা স্বীকৃতি পাওয়া যায়, ওই এলাকার পণ্যের, নির্দিষ্ট এলাকার পণ্যের চিহ্নিত হয় এবং সেটা একটা বৈশ্বিক মানে ওয়ার্ল্ড একটা রেকগনিশন আমরা পেয়ে গেলাম। পুরো বিশ্ব কিন্তু জানলো যে হ্যাঁ এইটা হচ্ছে ওই এলাকার জিআই পণ্য। তো এর মাধ্যমে দেশের একটা ব্র্যান্ডিং হলো, ওই অঞ্চলটার একটা ব্র্যান্ডিং হলো, ওই পণ্যটার কদর বেড়ে গেল। সো এটা হচ্ছে প্রথম তাৎপর্য। দ্বিতীয় গুরুত্ব হচ্ছে এর মাধ্যমে পণ্যটির বাণিজ্যিকীকরণের সুবিধা হয়। পণ্যটি যখন বাইরের দেশে পাঠানো হয় তখন জিআই স্বীকৃতি পণ্যের মান ও দাম নির্ধারণে বড় ভূমিকা রাখে। তাহলে ওই পণ্যের মাধ্যমে আমরা বাণিজ্যিকীকরণ মানে আমরা যদি এক্সপোর্ট করতে যাই সেক্ষেত্রেও একটা সুবিধা পাওয়া যায়। কারণ কি, এই জিআই স্বীকৃতির কারণে পণ্যের মান এবং দাম নির্ধারণে একটা বড় ভূমিকা পালন করে। অর্থাৎ দাম কিন্তু বেড়ে যায়, তারপরে মানটাও নির্ণয় করা যায়, কম্পেয়ার করা যায়, একই সমমানের অন্য পণ্যের সাথে কিন্তু একটা পার্থক্য হয়ে যায়। সো এই দুটো তাৎপর্য আছে। আচ্ছা, এখন আমরা ওয়ান বাই ওয়ান জাস্ট দেখে যাব আমাদের দেশের গৌরব। ঠিক আছে, নাম্বার ওয়ান, বাংলাদেশে স্বীকৃতি পাওয়া জিআই পণ্যগুলো হলো, নাম্বার ওয়ান হচ্ছে জামদানি। তাহলে মেয়েরা তো সবাই আমরা জামদানির পাগল, তাই না? ইভেন ছেলেরাও জামদানি শাড়ি দেখলেই পাগল। মানে শাড়ি তো ছেলেরা পছন্দ করে, আর জামদানি হলে আরও পছন্দ করে। আর মেয়েদের কি বলেন তো, মেয়েদের সবার একটা না একটা জামদানি থাকেই, তাই না? কালেকশনে থাকেই জামদানি শাড়ি। তাহলে এই যে এই জামদানিটা শুধু আমাদেরই ফেভারিট না, জামদানিটা আসলে কি পুরো বিশ্বেই কিন্তু কদর আছে। অলরেডি আমরা জানি যে ইন্ডিয়া কিন্তু কিনে নিয়ে যায় জামদানি অনেক। ঠিক আছে, তো এখন জিআই আমরা যখন স্বীকৃতি পেল তাহলে কি পুরো বিশ্ব জানলো যে জামদানি কিন্তু কাদের, বাংলাদেশের। এবং জামদানি দেখেন, এই যে ছবি দিয়ে দিয়েছি জামদানির, তো এখানে একটু ছোট করে কিছু ডিটেল আছে, একটু দেখে নেবেন। এটা মুখস্থ করতে হবে না, মুখস্থ পুরো আমার পারপাসটাই হচ্ছে মুখস্থ যেন করতে না হয়, এজন্যই আমরা কিন্তু এভাবে শিখছি। সো মুখস্থ করতে যাবেন না কোনোটাই, জাস্ট গো থ্রু করবেন, বারবার চোখ বুলাবেন,
যতটুকু মনে থাকে মোর দ্যান এনাফ। ঠিক আছে, মোটা দাগে কি মনে রাখতে হবে, এই যে কোথায় এখন আছে, বর্তমানে ঢাকার মিরপুরে বেনারসি পল্লীর পাশে জামদানি পল্লী আছে। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নোয়াপাড়া গ্রামে 1993 সালে বিসিকের তত্ত্বাবধানে 20 একর জমির উপরে জামদানি নগর তোলা হয়েছে। এই যে এক্সট্রা একটা ইনফরমেশন পেলেন, এইগুলো কিন্তু মনে থাকে, গল্প আকারে পড়ে নিলেন যে আচ্ছা এই জায়গাতে বেনারসি পল্লী আছে। যারা ঢাকায় আছে তারা কিন্তু ইজিলি জানে, আর যারা ঢাকার বাইরে আছে তারা জেনে নিলেন যে এখানে বেনারসি পল্লী, মিরপুরের বেনারসি পল্লীতে জামদানি পল্লী আছে। এবং কোথায় জামদানি নগর গড়ে তোলা হয়েছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। তো যাদের দেশের ভাষা নারায়ণগঞ্জ তাদের জন্য কত ইম্পর্টেন্ট। সো ভাইভাতে কিন্তু এইভাবে আপনাকে একদম ভিতর থেকে জানতে হবে, ভাইভাতে ধরবে। আচ্ছা, আর এগুলো হচ্ছে একবার একটু দেখবেন কেন ইম্পর্টেন্ট। দেখেন কোন অর্গানাইজেশন হচ্ছে এটা অ্যাপ্লাই করে, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বা বিসিক। এই বিসিক হচ্ছে কাজ করেছে এটা নিয়ে। এর পক্ষ থেকে জিআই নম্বর এত সালে প্রথমবার 2015 সালে প্রথমবারের মতো জামদানিকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের অনুমোদন চাওয়া হয়। এবং কবে দেখেন 2016 সালে এটি স্বীকৃতি পায়। তো নর্মালি কি প্রসেসটা কি, যে একটা বছরে নিবন্ধন চাওয়া হয় বা অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকে, এবং পরের 2-1 বছর পরে বা আরও 2-3 বছর পরে সেটার স্বীকৃতি পাওয়া যায়। তো এটাই দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখব যে একটা সময় দেওয়া থাকে যখন নিবন্ধন হয়েছে, পরের একটা সময় স্বীকৃতি পেয়েছে। তো এটা মুখস্থ করতে যাবেন না, জাস্ট যতটুকু মনে থাকে লেটেস্টটা মনে রাখলেই হবে। 2023 এখন চলছে, 23-24, তো 23-এ যেহেতু হয়েছে 23-এরটা মনে রাখলেই চলবে যে 23 সালে কয়টা রেকগনিশন পেল, এই মুখস্থ করতে যাবেন না। কিন্তু হ্যাঁ, বাদবাকি যে তথ্য আছে, এক্সট্রা যে তথ্য এখানে, সেগুলো কিন্তু পড়লে মনে থাকবে এবং এগুলোই আপনার কাজে লাগবে আপনার ভাইভাতে যদি ধরে। ঠিক আছে, জেনারেল নলেজ ওভারঅল বাড়াতে সাহায্য করবে। আচ্ছা, দ্বিতীয়ত দেখেন বাংলাদেশের ইলিশ। তাহলে ইলিশ খায় না এবং ইলিশ পছন্দ করে না এমন মানুষ কোথায় পাবেন? আচ্ছা, তাহলে জিআই নাম্বার কি, 13/11/2016 সালে 2000 জিআই এর জন্য আবেদন করে মৎস্য অধিদপ্তর। তাহলে কে এটা নিয়ে কাজ করে? মৎস্য অধিদপ্তর। এগুলো ইম্পর্টেন্ট, কে কোনটা নিয়ে কাজ করে এই অর্গানাইজেশনগুলো ধারণা রাখবেন। এমসিকিউতে যদি আসে তাহলে যেন পারেন। এগুলো খুবই সিম্পল, কিন্তু হ্যাঁ, না একদম না পড়া থাকলে আবার পারবেন না। তাহলে মৎস্য অধিদপ্তর এটা করে, আবেদন করে বাংলাদেশ, এবং আবেদনটি পরীক্ষা নিরীক্ষার পর 2017 সালে জুন গেজেট প্রকাশিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে ইলিশের ছবি, খুবই সুন্দর, দেখে নেন। আর আমি তো পিডিএফ দেই, সো আমাদের পিডিএফটা কি করবেন, পিডিএফটা বারবার হচ্ছে গো থ্রু করবেন। আমরা কিন্তু প্রত্যেক ক্লাসের পর ক্লাসের ঠিক নিচে মানে ডেসক্রিপশনে কিন্তু পিডিএফ থাকে। তো অনেকেই নোটিস করেছেন কিনা জানি না, যারা নতুন তাদের জন্য বলছি যে আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আমরা দিয়ে থাকি আপনাদের পড়ার জন্য। সো পিডিএফটা কাজে লাগান, বারবার পিডিএফটা গো থ্রু করবেন। ঠিক আছে, তাহলে আপনার আর বইপত্র পড়া লাগবে না। সো আশা করি পিডিএফটা কাজে লাগাবেন। ঠিক আছে, চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম। তাহলে আমার তো দেশের ভাষা রাজশাহী, সো চাঁপাইনবাবগঞ্জ না, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মধ্যেই। সো আমরা হচ্ছে আমের জায়গায় বড় হয়েছি। তো চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আম, আমের দিনে তো আমরা খেয়েছি, খুবই মিষ্টি। এই যে কত সুন্দর ছবি দেখেন, ঠিক আছে, দেখলেই খেতে ইচ্ছা করতেছে। সো এটা কি, এটা দেখেন জিআই পণ্য 3। চাঁপাইনবাবগঞ্জের খিরসাপাতি আমকে 2/2/2017 সালে জিআই স্বীকৃতি দেওয়ার জন্য নিবন্ধনের আবেদন করেছিল বাংলাদেশ কে, কৃষি গবেষণা ইনস্টিটিউট। তাহলে কে করেছিল? কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা অ্যাপ্লাই করেছিল, সেটা স্বীকৃতি পায় 2019 সালে। বিজয়পুরের সাদামাটি, এই দেখেন কি সুন্দর, বিজয়পুরের সাদামাটি ছবি দিয়ে দিয়েছি, আর ভুলবেন না। নেত্রকোনার এই প্রাকৃতিক সম্পদকে জিআই স্বীকৃতি দিতে নিবন্ধনের জন্য জিআই 5/6/2017 সালে আবেদন করেছিল নেত্রকোনা জেলা প্রশাসনের কার্যালয়ে, যা 2021 সালে এসে স্বীকৃতি পায়। তাহলে কে অ্যাপ্লাই করেছিল? দেখেন, নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়। তাহলে এটা ইম্পর্টেন্ট, কারা অ্যাপ্লাই করছে, কারা এটা নিয়ে কাজ করেছে, এবং 2021 সালে এটা স্বীকৃতি পায়। সিরামিকের বাসনকোসন, টাইলস, গ্লাস সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এই উৎকৃষ্ট মানের সাদামাটি। যাদের বাসা
নেত্রকোনা, তাহলে তাদের জন্য কত ইম্পর্টেন্ট। দিনাজপুরের কাটারি ভোগ, দিনাজপুরের কাটারি ভোগ ধান, এই যে দেখেন ছবি কি সুন্দর দেখেন। জিআই হিসেবে নিবন্ধনের জন্য জিআই এত সালে মানে 2017 সালে আবেদন জানিয়েছিল কে? এটা কে করবে? বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। এই বছর পাওয়া গেছে স্বীকৃতি, মানে কি 2023-এ পাওয়া গেছে। এখন তো 24 চলছে, কিন্তু 23-এ এটা লেটেস্ট আপডেট হয়। কালিজিরার মতো এই ধানের বৈশিষ্ট্য হলো এ থেকে উৎপাদিত চাল সরু ও সুগন্ধি। এটি সারা বাংলাদেশে উৎপাদিত হলেও সবচেয়ে বেশি চাষ করা হয় কোথায়? ময়মনসিংহ, টাঙ্গাইল, মাগুরা ও সিলেট জেলায়। কালিজিরা ধান, এই যে ছবি দেখেন, কালিজিরা নামের সাথে মিল আছে না? কিন্তু এটা খোসাটা কালো, ভিতরে কিন্তু আবার সাদা, নাহলে তো আবার কালো চাল কেউ তো খাবে না ভয়ের চোটে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর জিআই পণ্য, জিআই নম্বর হচ্ছে 6/7/2017 সালে এই পণ্যকে জিআই হিসেবে নিবন্ধনের জন্য আবেদন জানিয়েছিল। তাহলে কে? ধান গবেষণা ইনস্টিটিউট আবেদন জানিয়েছিল, যা স্বীকৃতি পেয়েছে 2021 সালে। কালিজিরা ধানের খোসা কালচে হলেও চালের রং কিন্তু সাদা। এই জাতের ধানের প্রধান বৈশিষ্ট্য হলো এটি খুব ছোট ও সুগন্ধিযুক্ত। রংপুরের শতরঞ্জি, দেখেন কত সুন্দর ছবি, নামটাও খুবই সুন্দর, শতরঞ্জি। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, এই যে বিসিক, জিআই নম্বর 34 11/7/2019 সালে ডিপিডির কাছে রংপুরের শতরঞ্জি জিআই স্বীকৃতির আবেদন করেছিল। 2022 সালে আসে স্বীকৃতি। রংপুরের ঘাঘট নদীর তীরে তৈরি হতো এই শতরঞ্জি। ব্রিটিশ শাসনামলে শতরঞ্জি এত বেশি জনপ্রিয়তা লাভ করে যে এখানকার তৈরি শতরঞ্জি সমগ্র ভারতবর্ষ, বার্মা, সিংহল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি হতো। সেই থেকে রংপুরের শতরঞ্জি ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার প্রায় 36টি দেশে রপ্তানি হচ্ছে। তাহলে দেখেন সাধারণ জ্ঞান কিন্তু আমাদের জানার জন্য কতটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু জানতাম না যে আমাদের দেশে এরকম একটা ইন্টারেস্টিং জিনিস আছে এবং এটাই ইউরোপের দেশে, আমেরিকাতে এগুলো রপ্তানি হচ্ছে। আর যাদের বাসা রংপুরে তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট জানাটা, ভাইভাতে কিন্তু ডেফিনেটলি আপনাকে ধরবে। আর তাছাড়া আপনাদের নিজেদের এলাকার গৌরব সম্পর্কে কিন্তু আপনার নিজের জানাটা একজন দেশপ্রেমী নাগরিক হিসেবে অনেক বড় দায়িত্ব। ঠিক আছে, নিজেদেরও ভালো লাগে, নিজের এলাকার অনেক একটা যদি ওয়ার্ল্ড রেকগনিশন পাওয়াটা এটা অনেক বড় ব্যাপার, নিজেরই অনেক ভালো লাগার একটা বিষয় কাজ করে। আচ্ছা, রাজশাহী সিল্ক আমাদের দেশের ভাষার এবং আমাদের রাজশাহী সিল্ক, রাজশাহী মানেই রাজশাহী সিল্ক, এবং ভাইভাতে আপনার দেশের ভাষা যদি রাজশাহী হয়, এই রাজশাহী সিল্ক নিয়েই আপনাকে অনেকক্ষণ কথা বলতে হবে। কারণ এটা বিশেষ করে মেয়েদের ভাইভাতে একটা যদি মেয়ে থাকে, মানে যদি নারী চেয়ারম্যান বা নারী যদি এক্সটার্নাল কোনো থাকে যে অবজারভার ভাইভাতে, তাহলে তো আপনার কোনো কথাই নাই। আর যদি নাও থাকে, এটা দেখা যাচ্ছে মানে পুরুষদেরও কিন্তু নলেজ রাখতে হয়, কারণ সবারই দেখা যায় রাজশাহী সিল্কের একটা কালেকশন রাখতে হবে। জামদানির মতো রাজশাহী সিল্কও সবাই পছন্দ করে এবং একটা না একটা কালেকশনে রাখে নিজের জন্য, নিজের মার জন্য কিনে। ছেলেরা বেশিরভাগ নিজের মার জন্য, তারপর বোনের জন্য কিন্তু কিনে নিয়ে যায় যখনই রাজশাহীতে যায়। এবং যেই রাজশাহীতে ঘুরতে যায় দেখবেন সবার আগে এই রাজশাহী সিল্কের ওখানে বেড়াতে যায়, যে কিভাবে হচ্ছে সোপুরা, ওখানে দেখে আসে যে কিভাবে এটা তৈরি হয়। ঠিক আছে, রাজশাহী সিল্কে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য জিআই 24/9/2017 সালে আবেদন করে কে বলেন তো? বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড রাজশাহী। তাহলে এটাও একটা আমরা নলেজ জানলাম, জেনারেল একটা নলেজ, যেটা নিয়ে কারা কাজ করবে। রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড, ঠিক আছে, তারা অ্যাপ্লাই করেছে। 2022 সালে মিলেছে স্বীকৃতি। রেশম কাপড়ের একটি ধরন এই রাজশাহী সিল্ক। এটি মালবেরি সিল্ক। মালবেরির বাংলা অর্থ হলো তুঁত গাছ। তাহলে এটা আমাদের জানা হলো। এমসিকিউতে যদি আসে, এমসিকিউতে কিন্তু চলে আসতে পারে, সো একটু জেনে রাখলেন আর কি। আর আমরা যেভাবে শিখছি এভাবে শিখলে কিন্তু ভুলবেন না। সো ক্লাসটা ভালো মতো করবেন এবং পিডিএফটা জাস্ট চোখ বুলাবেন। ঠিক আছে, ঢাকাই মসলিন, তাহলে এটাও আরেকটা ইম্পর্টেন্ট একটা কি বলেন তো, আমাদের জাতীয় গৌরব। এটা আমরা অনেকেই জানি যে ঢাকা কিন্তু মসলিন কিন্তু ঢাকার ঐতিহ্য। বাংলাদেশ তাঁত বোর্ড,
বাতাবো ঢাকাই মসলিনকে জিআই পণ্য হিসেবে নিবন্ধন করার জন্য জিআই নং 30 2/1/2018 সালে ডিপিডিটির কাছে আবেদন করলে সেটি 2020 সালে স্বীকৃতি পায়। তাহলে কি এটা কিন্তু বিভিন্ন দেখবেন মসলিনের হয়, প্রদর্শন হয়। ওখানে আমি গিয়েছিলাম ঢাকাতে, ঢাকার জাদুঘরে হয়েছিল মসলিনের প্রদর্শনী, এত সুন্দর এবং এত ঐতিহ্যবাহী একটা জিনিস। ঠিক আছে, সো এটা আমাদের যে জাতীয় গৌরব, এটাও আমরা জেনে রাখলাম এবং এটা এখন স্বীকৃতি পেয়ে গেছে জিআই পণ্য। আচ্ছা, রাজশাহী চাঁপানবাবগঞ্জের ফজলি আম, দেখেন রাজশাহীরই জয় জয়কার। তাহলে কি ফজলি আম দেখেন কত বড় বড়, এটা হচ্ছে ফজলি আম যারা দেখেছেন বা খেয়েছেন অনেক বড় বড় সাইজের হয়। এই দেখেন রাজশাহী ও চাঁপানবাবগঞ্জের ফজলি আম, এই সাইজ দেখেন বিশাল বড় বড়, এটা আরো বড় বড়, এত বড় বড় হয়। আচ্ছা, বাংলাদেশে উৎপন্ন আমের মধ্যে সবচেয়ে বড় আকৃতির আম হচ্ছে ফজলি। ফল গবেষণা কেন্দ্র বিনোদপুর, রাজশাহীর ও চাঁপানবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশন চাঁপানবাবগঞ্জ আবেদনের পরিপ্রেক্ষিতে 9/3/2017 এর জিআই নং 15 সালে এটি জিআই নিবন্ধন পায়। তাহলে এটা নিয়ে কে কাজ করেছে? ফল গবেষণা কেন্দ্র বিনোদপুর, রাজশাহীর ও চাঁপানবাবগঞ্জের কৃষি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, সো এই ধারণাটা রাখতে হবে যে কোন বিষয়ে কারা কাজ করে, এমসিকিউতে যদি আসে আপনার যেন মিস না হয়। ঠিক আছে, এবং মনে রাখাটাও ইজি যে কারা আসলে এটা নিয়ে কাজ করবে, একটা কমন সেন্স। এই আম নিয়ে কারা কাজ করবে, কারা অ্যাপ্লাই করবে জিআই পণ্য আমের জন্য, তাহলে এটা ফল গবেষণা কেন্দ্র এবং কোথায় অবস্থিত? বিনোদপুর, রাজশাহী এবং চাঁপানবাবগঞ্জের কৃষি অ্যাসোসিয়েশন, এরা কাজ করবে। বাগদা চিংড়ি, তাহলে আমরা কিন্তু খাই এত বড় বড় চিংড়ি। এটা বাগদা কেন বলা হয়? কারণ এই যে গায়ে দেখেন ডোরা কাটা, এখানে হচ্ছে ব্ল্যাক টাইগার, একে ব্ল্যাক টাইগার চিংড়িও বলা হয় কারণ হচ্ছে বাঘের মতো শরীরে ডোরা কাটা রয়েছে। তাহলে এটা একটু দেখে নিলেন কবে হলো? 2021 সালে জিআই স্বীকৃতি পায় বাগদা চিংড়ি। এবং এটা নিয়ে কে কাজ করেছে? বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে। এটা মৎস্য অধিদপ্তর পাঠাবে, স্বাভাবিক। আর বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উপকূলীয় সমুদ্র এলাকা বাগদা চিংড়ির আদিভূমি। তাহলে দক্ষিণাঞ্চল কোন দিকে? ওই যে খুলনা, সুন্দরবন, ওই সব এলাকা দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণ এবং পশ্চিম। তাহলে কি খুলনা, সাতক্ষীরা, ওই এলাকাগুলোকে কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চল বলবো আমরা, তাই না? তাহলে উপকূলীয় সমুদ্র এলাকা, তো এই যে লোনা পানির যে জায়গাগুলো, ওখানেই কিন্তু হবে বাগদা চিংড়ি। এই শর্ট নোট আকারে কিন্তু রিটেনে কিন্তু আসে যে দক্ষিণাঞ্চলে কি কি পাওয়া যায়, তারপরে দ্বীপগুলোতে কি কি ন্যাচারাল রিসোর্সেস, হ্যাঁ, সাদা মাটি, চুনা পাথর মানে কোথায় পাওয়া যায়, এগুলো কিন্তু ছোট শর্ট নোট আসে রিটেনে। বাংলাদেশ অ্যাফেয়ার্সে 4 থেকে 5 মার্কের কিন্তু চলে আসে। তো এই নলেজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার যদি কমন একটা নলেজ থাকে এগুলো যে কোথায় হয়, চিংড়ি কোন দিকে হয় বাংলাদেশের, এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, সমুদ্র, এই যে উপকূলীয় সমুদ্র এলাকা, তো এগুলো থাকলে আপনি কিন্তু লিখে আসতে পারবেন, আপনার মুখস্থ করা লাগবে না। এগুলো কমন সেন্স, এই কমন সেন্সটা বিল্ড আপ করতে হবে এগুলো পড়ার মাধ্যমে। তাহলে কিন্তু আপনার কমন পড়তে হবে না, আপনার প্রশ্ন আসলে ওই কোন অঞ্চলে কি হয় আপনি লিখে আসতে পারবেন, কোন ন্যাচারাল রিসোর্স কোন এলাকায় পাওয়া যায়, সেগুলো কিন্তু চলে আসবে পরীক্ষায় এবং আপনার লিখে আসতে হবে। বাংলাদেশের শীতল পাটি, এই যে শীতল পাটির ছবি দেখেন। শীতল পাটি হচ্ছে এক ধরনের মেঝেতে পাতা আসন বা গালিচা। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যগত কুটির শিল্প। মূর্তা বা পাটি বেত বা মোস্তাক নামক গুল্ম জাতীয় উদ্ভিদের ছাল থেকে এগুলো তৈরি হয়। তাহলে আমরা কিন্তু খুব ভালো একটা কি এমসিকিউ এর মতো প্রশ্ন কিন্তু পেয়ে গেলাম, চলে আসতে পারে। মূর্তা বা পাটি বেত বা মোস্তাক নামক গুল্ম জাতীয় উদ্ভিদের ছাল থেকে এগুলো তৈরি করা হয়। বাংলাদেশের শীতল পাটি এর জন্য 2021 সালের মার্চে আবেদন করে এবং কে করে? বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। তাহলে এই যে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক হচ্ছে এটা নিয়ে কাজ করে। দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই হিসেবে বাংলাদেশের শীতল পাটির নিবন্ধনের সনদ পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, বিসিক। এটি স্বীকৃতি পেয়েছে 2023 সালে। তাহলে এটা খুবই আপডেটেড, 2023 সালে। সো এটা একটু মাথায় রাখবেন। বগুড়ার দই, এই দেখেন, দেখলেই খেতে ইচ্ছা করে। বগুড়ার দই কে না খেয়েছে? সবাই খেয়েছে। বগুড়ার দই যারা বগুড়াতে যায় অবশ্যই দই খায় বা দই নিয়ে আসতে হয় সবার জন্য, তাই না? সবাই জিজ্ঞেস করে, কিরে বগুড়াতে গেলি দই আনলি না?
আচ্ছা, বগুড়ার বিখ্যাত সেই সরার দই বিশেষ পদ্ধতি অনুসরণের পাশাপাশি মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে তারা যত্নবান হওয়ায় বগুড়ার দই স্বাদে ও গুণে তুলনাহীন। প্রায় 150 বছর আগে বগুড়ার শেরপুর উপজেলার ঘোষ পরিবারের হাত ধরে বগুড়ার দইয়ের উৎপাদন শুরু হয়। বগুড়ার এই বিখ্যাত এই সরার দই জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় 5 জুলাই 2023 সালে। জিআই এর জন্য অনুমোদন চেয়ে আবেদন করেছিল বগুড়ার রেস্তোরাঁ মালিক সমিতি। তাহলে দেখেন এখানে কে অ্যাপ্লাই করেছে? বগুড়ার রেস্তোরাঁ মালিক সমিতিরা এটা অ্যাপ্লাই করে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট একটা তথ্য পেলাম যে কারা এটা নিয়ে কাজ করেছে। বগুড়ার রেস্তোরাঁ মালিক যারা আছে তাদের একটা সমিতি আছে, সেই সমিতি হচ্ছে অ্যাপ্লাই করে। এবং এটা খুবই লেটেস্ট, কি জুলাই 2023, মাত্র 6 মাস আগে এটা স্বীকৃতি পায়। সো এটা এমসিকিউ এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা পরেরটা দেখি। শেরপুরের তুলসীমালা ধান, নামটাই কত সুন্দর, তুলসীমালা। তাহলে শেরপুর যাদের বাসা তাদের কিন্তু খুব সুন্দর একটা গৌরবের একটা বিষয়। শেরপুর জেলার অন্যতম ঐতিহ্য তুলসীমালা সুগন্ধি চাল। এই চালের পিঠা, পায়েস, খইমুড়ি, ভাতের সুগন্ধ ও স্বাদ অসাধারণ। উচ্চ গুণ সম্পন্ন তুলসীমালা চাল অ্যান্টিঅক্সিডেন্ট, প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সমৃদ্ধ। এই যে দেখেন ছবি। ঈদ, পূজা পার্বণ, বিয়ে, বৌভাত সহ বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পোলাও, বিরিয়ানি ও মিষ্টান্ন তৈরিতে এই চালের জুড়ি নেই। জেলা প্রশাসনের আবেদনক্রমে শিল্প মন্ত্রণালয় তুলসীমালা ধানকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে 2023 সালের 5 জুলাই। তাহলে কে কাজ করে? এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়, জেলা প্রশাসনের আবেদনক্রমে শিল্প মন্ত্রণালয় তুলসীমালা ধানকে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাহলে এটা নিয়ে আবেদন করে কে? জেলা প্রশাসন। এটা একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তো যারা যারা এই চাল খাননি, এই চাল কিনে পিঠা বানিয়ে আমার এখানে পাঠিয়ে দেন, আমি খেয়ে দেখবো, আমি কখনো খাইনি। আচ্ছা, তাহলে চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়াম, দেখেন রাজশাহী আবার ফেরত এসেছে। এই চাঁপাইনবাবগঞ্জে যাদের বাসা তারা তো খালি এমনিতেও তো তারা আম, সবসময় আম নিয়ে হচ্ছে তাদেরকে কথা শুনতে হয় যে আম খাওয়াও, আম খাওয়াবা কবে। তো এখন তো চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা 3-4টা মনে হয় পেয়ে গেলাম। ল্যাংড়াম, তাহলে যে ল্যাংড়ামের ছবি দেখেন। 2017 সালে জিআই অনুমোদন চেয়ে আবেদন করেছিলেন আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ। তাহলে কে আবেদন করেছিল? আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ। আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের আবেদন পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই শেষে 25 জুন 2023 সালে চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া জিআই স্বীকৃতি পায়। তাহলে এটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ খুবই লেটেস্ট। 25 জুন 2023, মাত্র 6 মাস আগে। কৃষি গবেষণার তথ্য মতে ল্যাংড়া আমের বোটা চিকন, আটি পাতলা। এ আমের মিষ্টতার পরিমাণ গড়ে 19.7%। আমের ভক্ষণযোগ্য অংশ 73.1%। মানে 73.1% খাওয়া যায়। ভক্ষণযোগ্য মানে কি? খাওয়া যায় আর কি। চাঁপাইনবাবগঞ্জেরই আশিনা আম, দেখেন চাঁপাইনবাবগঞ্জের জয় জয়কার। এই দেখেন আশিনা আম, দেখেন কত বড় বড়। জিআই স্বীকৃতি পেতে 2017 সালে আবেদন করে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। দীর্ঘ 6 বছর পর চাঁপাইনবাবগঞ্জে আশিনা আম জিআই স্বীকৃতি পায়। 25 জুন 2023 সালে আশিনা আমকে জিআই স্বীকৃতি দেয় ডিপিডিটি। আশিনা আমের গাছে মুকুল আসার প্রায় 3 থেকে 4 মাস পর পাকে। আমটির বোটা শক্ত এবং নিচের অংশ চোচালো। মিষ্টতার পরিমাণ প্রায় গড়ে 20%। আশিনা আমের ভক্ষণযোগ্য প্রায় 77%। এগুলো একটু জেনে একটু চোখ বুলাবেন আর কি, মুখস্থ করবেন না, ঠিক আছে? এগুলো আসবে না, কিন্তু আপনারা যদি মানে যদি ভাইভাতে ধরে তখন কিছু কথা বলার জন্য শিখে রাখলেন, যেন আপনি বলতে পারেন। কোনো একটা টপিকে আপনি যদি 5 মিনিট কথা বলতে পারেন এবং 1 পেজ লিখে আসতে পারেন, তাহলে বুঝবেন সেই টপিকের আপনার প্রিপারেশন হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি রেডি, ঠিক আছে? সো এটা মাথায় রাখবেন যে কোনো একটা টপিক নিয়ে আমি 5 মিনিট কথা বলতে পারি এবং ইনফরমেটিভভাবে কথা বলতে পারি। এবং লেখার ক্ষেত্রে যদি আপনি 1 পেজ লিখতে পারেন, তাহলে আপনি বুঝতে হবে আপনি রেডি, কারণ আপনি ইনফরমেশন দিয়ে 1 পেজ লেখা মানে বিশাল বিষয়। সো ওইভাবে নিজেকে রেডি করবেন। তাহলে এমসিকিউতে কি আপনি আটকাবেন? আপনি তো এমসিকিউতে তাহলে আর আটকাবেন না, কারণ এমসিকিউতে আসবে একটা, কিন্তু আপনার লিখে আসতে হলে অনেক লিখে আসতে হয়। সো লিখিত বেস যদি আপনি প্রিপারেশন নেন, আপনার প্রিলি কিন্তু কোনোভাবে আটকাবে না।
ঠিক আছে, নাটোরের কাঁচাগোল্লা, এই যে দেখেন, দেখলেই খেতে ইচ্ছা করে। তো এটা আমরা অলরেডি জানি, তাই না? নাটোরে যারা যায়, কাঁচাগোল্লা কাঁচাগোল্লা সবাই নিয়ে আসে, কাঁচাগোল্লা গেলেই কাঁচাগোল্লা কিনে নিয়ে আসে। আচ্ছা, দেশের 17তম ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল নাটোরের 300 বছরের মিষ্টি কাঁচাগোল্লা। প্রায় 263 বছর পর 30 মার্চ 2023-এ সুস্বাদু মিষ্টান্ন কাঁচাগোল্লার ভৌগোলিক নির্দেশক জিআই নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলেন নাটোরের সাবেক ও রাজশাহীর বর্তমান জেলা প্রশাসক শামীম আহমেদ। আর এই নাটোরের কাঁচাগোল্লা 8ই আগস্ট 2023 সালে জিআই স্বীকৃতি পায়। তাহলে আমরা ইনফরমেশন পেলাম কে কাজ করেছে এটা নিয়ে, জেলা প্রশাসক শামীম আহমেদ। তাহলে এইটা এমসিকিউতে কিন্তু চলে আসতে পারে, অথবা আপনার ভাইভাতে কিন্তু ধরবে, ভাইভাতে বলবে যে বলো তো এটা কে এটা নিয়ে কাজ করেছে, কারণ তার অবদান আছে। আর আপনাকে তো জানতে হবে যে জিআই পণ্য কবে স্বীকৃতি পেয়েছে, 2023 সালে, একদম লেটেস্ট। যারা 44তম ভাইভা দিবেন তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা দেখব সাম্প্রতিক সময়ে একদম লেটেস্ট হচ্ছে 4টি জিআই পণ্য স্বীকৃতি দিয়েছে ডিপিডিটি। তাহলে প্রথম আলোতে এসেছে, দেখেন এই নতুন 4টি পণ্য হলো কুমিল্লার রসমালাই, এই যে ছবি দেখেন, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা, এই যে কুষ্টিয়ার তিলের খাজা দেখতে পাচ্ছেন কিনা, টাঙ্গাইলের চমচম, এই যে টাঙ্গাইলের চমচমের ছবি, এবং বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল, এই যে দেখেন বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল। আমরা ছাগল বলে গালি দেই না, যে ও তো একটা ছাগল, কিন্তু আন্ডার এস্টিমেট করা আসলে, কিন্তু ছাগল আমাদের জাতীয় সেক্টরে আর কি খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের কি গৌরব। দেখেন এই নিয়ে 2023 সালে 10টি পণ্য জিআই স্বীকৃতি পেল। ডিপিডিটির মহাপরিচালককে মোহাম্মদ মুনিম হাসান প্রথম আলোকে জানান, নতুন এই 4 পণ্য নিয়ে এখন জিআই পণ্য সংখ্যা হলো মোট 21টি। তাহলে নতুন একটা ইনফরমেশন আমরা পেলাম, ডিপিডিটির মহাপরিচালককে মোহাম্মদ মুনিম হাসান। তাহলে লেটেস্ট এমসিকিউ কিন্তু চলে আসতে পারে, কারণ কি এমসিকিউতে কোনগুলো আসবে, যেগুলো ট্রেন্ডিং টপিক সেগুলোর রিলেটেড, একদম হুবহু আপনার ব্ল্যাক বেঙ্গল টাইগার ব্ল্যাক বেঙ্গল ছাগল যে পেয়েছে এটা নাও আসতে পারে ঘুরিয়ে যে ডিপিডিটির মহাপরিচালকের নাম কি। তা আপনি যদি ডিপিডিটি না পড়ে থাকেন তখন আপনি বলুন ডিপিডিটি কি। আপনি যদি এটা পড়ে থাকেন, এই জিআই পণ্য টপিক যদি পড়ে থাকেন, তাহলে আপনি ইজিলি জানেন যে ডিপিডিটি মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ডিজাইন, তারপরে হচ্ছে পি দিয়ে কি ডিজাইন, ডিপার্টমেন্ট অফ ডিপি, পেটেন্ট ডিজাইন এবং কি ট্রেডমার্ক। আচ্ছা, লাস্টে একটা লিস্ট দিয়ে দিয়েছি, এই লিস্টটা থেকে আপনারা 2টা কলাম শুধু মনে রাখতে হবে, একটা হচ্ছে পণ্যের নাম আর একটা হচ্ছে আবেদনকারী যে সংস্থা। তো এই বাদবাকি দেখেন সব ডেট না, তো এগুলো আপনি যতই পড়েন আপনার মনে কিন্তু থাকবে না। তো শুধু মাথা নষ্ট করবেন না এই ডেটগুলো, তারপরে এই কত নম্বর আবেদন নম্বর, এগুলো কিন্তু আপনি যতই মুখস্থ করেন, ঠিক আছে, এগুলো মনে থাকবে না। সো শুধু আপনার ব্রেনে প্রেশার ফেলবেন না। পরীক্ষাতে যদি এমসিকিউ ইনকেস চলেই আসে, তাহলে ইউ হ্যাভ টু লেট দ্যাট গো, ওই এমসিকিউ আপনার ইউ হ্যাভ টু লেট গো করে দেন, ওটা যেতে দেন, ঠিক আছে। ওটা আন্দাজে একটা টিক চিহ্ন দিয়ে চলে আসবেন, ওটা নিয়ে দুঃখ করার কিছু নাই, কারণ এত যদি তারিখ দিয়ে যদি থাকে, সব তারিখকে আপনি মনে রাখতে পারবেন। সো এই জন্য আবেদনকারীর সংস্থাটা এটা আমাদের জানাটা খুবই জরুরি, জেনারেল নলেজের কারণে বা ভাইভা পার্সপেক্টিভে। তারপরে পণ্যের নাম, এটা তো আমাদের জানতেই হবে, কোন এলাকায় বা কোন হ্যাঁ এলাকাটা তো এমনিতেই মনে থাকবে, আর পণ্যের নামের এই দুটা রো ভালো মতো দেখবেন, ঠিক আছে। এইখানে সবার শেষে দেখেন আরেকটা আছে তথ্যসূত্র, সবার নিচে আমি তথ্যসূত্র পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আপডেট দেখেন 13ই জানুয়ারি 2024, একদম কত তারিখ পর্যন্ত আপডেটেড সেটাও আছে দেওয়া। সো এগুলো একটু নোটিস করবেন, একটু মনে রাখবেন, আর তেমন কিছু লাগবে না। সো আশা করি ভালো লাগছে। দ্যাটস ইট ফর টুডেজ ক্লাস। নেক্সট ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট সেকশনে আমাদের সাথে সবসময় সংযুক্ত থাকবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।